জুলাই স্মৃতি জাদুঘর তো ফাইনালি উদ্বোধন করা হলো কয়েকদিন আগে, পাবলিকের জন্য উন্মুক্ত করে দেয়া হলো। এরপরে দেখলাম জুলাই যোদ্ধা, জুলাই প্রেমী, জুলাই সপক্ষের শক্তি যারা রয়েছে তাদের মধ্যে এই নিয়ে ব্যাপক আনন্দ, উল্লাস এবং উচ্ছ্বাস। কিন্তু এরই পাশাপাশি এই জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বেশ কিছু প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নগুলোর মধ্য থেকে গুরুত্বের দিক থেকে আমি 4টি প্রশ্নকে পিক করেছি। প্রশ্নগুলো এমন যে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ করবেন, বেশ ভালো কথা, কিন্তু সেটি গণভবনকেই কেন জাদুঘর বানানো লাগবে? দ্বিতীয় প্রশ্ন, 17 একর জায়গা জুড়ে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ করার প্রয়োজনীয়তা কি, বা এটি দ্বারা কি ইঙ্গিত বহন করছে, কি ইঙ্গিত দিচ্ছে? এরপরের প্রশ্ন, এই জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ করতে গিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকার দুর্নীতি, অন্যায়, অনিয়ম, লুটপাট কেন হয়েছে? চতুর্থ প্রশ্ন, জুলাই স্মৃতি জাদুঘরের ভবিষ্যৎ কি? এটি কতদিন টিকবে? এর স্থায়িত্ব কাল কতদিন? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি যে জুলাই স্মৃতি জাদুঘর কেন গণভবনকেই বানানো লাগবে। তাহলে গণভবন যে প্রধানমন্ত্রীর বাসভবন, এখন যে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন বা ভবিষ্যতে আরো যত প্রধানমন্ত্রী আসবে তাদের বাসভবন হবে কোনটা? তারা কোথায় থাকবেন? এই প্রশ্নটি এসেছে। তো এই প্রশ্নের জবাব যদি আমাদের খুঁজতে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্রধানমন্ত্রীদের বাসভবন হিসাবে গণভবনে থাকার কোনো বাধ্যবাধকতা আছে কিনা। এই যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার বাসভবন গণভবন ছিল, এর পূর্বের প্রধানমন্ত্রীদের বাসভবন কোথায় ছিল? কোন কোন প্রধানমন্ত্রীরা এই গণভবনে ছিলেন? তার মানে গণভবনের হিস্ট্রিটা আমাদের একটু দেখতে হয়। গণভবনের একটা লং হিস্ট্রি রয়েছে, আমি একদম সংক্ষেপে আলোচনা করব। এই দেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট হলেন। 1973 সালে মিন্টু রোডের যে প্রেসিডেন্ট ভবন, সেই ভবনে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার্যালয় হিসাবে সেই ভবনে বসতেন। কিন্তু সেই প্রেসিডেন্ট ভবনে জায়গা খুব কম ছিল, তাই 73-74 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতীয় সংসদের পেছনে এই গণভবন নির্মাণ করেন। গণভবন নির্মাণ করে সেখানে প্রেসিডেন্সের কার্যালয় হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভবনকে ব্যবহার করেন প্রথমত। এরপরে তো 75 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। পরবর্তীতে এই গণভবনকে সামরিক আদালত হিসাবে ব্যবহার করা হয়েছিল কিছু সময়। এরপরে এরশাদ ক্ষমতায় এসে মোস্ট প্রবাবলি 86 সালের দিকে এই গণভবনকে সংস্কার করে এবং এটিকে রাষ্ট্রীয় অতিথিশালায় রূপ দেয়। অতিথিশালা হিসাবে এটি বেশ কিছু সময় ব্যবহার করা হয়। এরপরে একদম সংক্ষেপে চলে আসি, শেখ হাসিনা যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসেন, তিনি 1 টাকা ইজারা মূল্যে এই ভবনটি ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাপক সমালোচনার তৈরি হলে তিনি এই ভবন ব্যবহার করেননি। এরপরে খালেদা জিয়া যখন সেকেন্ড টাইমের জন্য ক্ষমতায় আসে, তখন তিনি এই গণভবনকে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসাবে প্রস্তুত করেন, যদিও সেই সময়ে খালেদা জিয়া এই গণভবন ব্যবহার করেননি। এরপরে শেখ হাসিনা যখন সেকেন্ড টাইম ক্ষমতায় আসেন 2009 সালে 1/11-এর পর, তখন তিনি এই গণভবনকে প্রধানমন্ত্রী হিসাবে তার বাসভবন হিসাবে ব্যবহার শুরু করে। এরপরে তো টানা 15, 16, 17 বছর শেখ হাসিনা ক্ষমতায়, এবং এই টানা সময়টা এই গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবেই ব্যবহৃত হয়েছে। একদম সংক্ষেপে বললাম। এছাড়াও বিভিন্ন সময় এই গণভবন রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যবহার হয়েছে। তাহলে এই হিস্ট্রি থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে ব্যবহার হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার ক্ষেত্রে। এর পূর্বে কেউই ব্যবহার করেনি বাসভবন হিসাবে। কার্যালয় হিসাবে ব্যবহার হয়েছে। কার্যালয় বা অফিস এক জিনিস আর বাসভবন আর এক জিনিস, এই ডিফারেন্সটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে এখান থেকে ধরে নেওয়া যায়
যে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন কোনটা হবে বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদের বাসভবন কোনটা হবে সেটা যে এই গণভবনই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই যে আজকে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপ দেওয়া হয়েছে, যদি জুলাই স্মৃতি জাদুঘর না বানানো হতো, গণভবন গণভবনের মতোই থাকতো, তারপরেও কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই ভবনেই বসবাস করতে হতো, এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। প্রিভিয়াস হিস্ট্রি কিন্তু তাই বলে। তো এই বিষয়টা না হয় বুঝলাম, কিন্তু তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে প্রধানমন্ত্রী গণভবনে থাকুক অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় হিসাবে এটা ব্যবহার হোক, যে কাজেই ব্যবহার হোক না কেন, গণভবন নামে একটা অস্তিত্ব তো ছিল, কিন্তু সেটার এখন কি হবে? গণভবন নামে তো এখন আর কিছু নেই। বঙ্গভবন আছে রাষ্ট্রপতির বাসভবন হিসাবে, তো গণভবন নামে একটা কিছু তো থাকতে হবে, সেটা প্রধানমন্ত্রীর বাসভবন হোক, প্রধানমন্ত্রীর কার্যালয় হোক, বা রাষ্ট্রীয় অন্য কোনো কাজে ব্যবহার হোক। গণভবনের সমাধান কি? কিন্তু সেই সমাধান এখন পর্যন্ত দেখছি না। গণভবন নামে নতুন করে আর কিছু হবে কিনা এটি নিয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। এটা প্রশ্নের জায়গায় থেকে গেল যে গণভবনের কি হবে। এরপরে আসি দ্বিতীয় প্রশ্নে, যে 17 একর জায়গা জুড়ে জুলাই স্মৃতি জাদুঘর কেন নির্মাণ করতে হবে? আমার জানা মতে বাংলাদেশে এত বড় কোনো জাদুঘর আর আছে কিনা আমার জানা নেই। জাতীয় জাদুঘর শাহবাগে যেটি, তার আয়তনও এত বড় না। মুক্তিযুদ্ধের জাদুঘর আগারগাঁওয়ে যেটি অবস্থিত, তার আয়তনও এত বড় না। তাহলে জুলাই স্মৃতি জাদুঘরের আয়তন 17 একর জুড়ে এত বড় কেন করতে হলো? এর ভেতরে কি কোনো ম্যাটিকুলাস ডিজাইন আছে, দূরভিসন্ধি আছে? হ্যাঁ, থাকতেই পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি দেখলাম? আলোকচিত্র প্রদর্শন করতে গিয়ে সেখানে একটা দাড়ি পাল্লায় এক পাশে 71 আর এক পাশে 24কে দেখানো হয়েছে, এবং 24-এর পাল্লাটা ভারী দেখানো হয়েছে। এর দ্বারা কি মিন করেছে? যে 71-এর চেয়ে 24 গুরুত্বপূর্ণ, 71-এর চেয়ে 24 বড় হয়ে গেছে, 71-এর চেয়ে 24কে যে বড় দেখানো হয়েছে, এখানে কি দূরভিসন্ধি নেই? এখানে কি কোনো ম্যাটিকুলাস ডিজাইন নেই বলে আপনাদের মনে হয়? তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই আলোকচিত্রের সাথে এটাকেই যদি আমরা একটু ফলো করি, তাহলে এই জুলাই স্মৃতি জাদুঘর 17 একর জায়গা নিয়ে করে বিশাল বড় করে দেখানো, এটাও যে 71-এর চেয়ে 24কে বড় দেখানো না, সেটি কিন্তু বলার কোনো সুযোগ নেই। বরং এমন ম্যাটিকুলাস ডিজাইন থাকতে পারে বলেই প্রমাণিত হচ্ছে, বা এমনই দৃষ্টান্ত দেখা যাচ্ছে। এর পরের প্রশ্নে আসি, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ করতে গিয়ে দুর্নীতি, অন্যায়, অনিয়ম, লুটপাট, হরিলুটের ঘটনা ঘটেছে, এটি সত্য কিনা? এই বিষয়ে অনেক টেলিভিশন, একাধিক টেলিভিশন সাক্ষাৎকার রূপে প্রতিবেদন তুলে ধরেছে। অনেকগুলো পেপার পত্রিকায় এটি নিয়ে ছাপানো হয়েছে। আমি সেই প্রতিবেদন যদি এখন দেখাতে চাই, আলোচনা অনেক বড় হয়ে যাবে। সেই প্রতিবেদনগুলোর স্ক্রিনশট সোর্স হিসাবে দিয়ে দিচ্ছি, এভিডেন্স হিসাবে। আপনারা এগুলো গুগল, ইউটিউব, ফেসবুক করে সেখান থেকে দেখে নিতে পারবেন। 71 টেলিভিশন একটা প্রতিবেদন করেছে, অনেকের সাক্ষাৎকার সেখানে নিয়েছে, অনেকের বক্তব্য সেখানে নিয়েছে, সেখানে তুলে ধরেছে কোথায় কোথায় কিভাবে কোটি কোটি টাকার দুর্নীতি, অন্যায়, অনিয়ম হয়েছে। তো এখন আবার 71 টিভির কথা শুনে অনেকের জ্বালা পড়া শুরু হয়ে যেতে পারে। তো ঠিক আছে, আপনাদের 71 টিভি দেখার দরকার নেই, নিউজ 24 তো দেখতে পারবেন। নিউজ 24-এর এভিডেন্সটাও আমি দিয়ে দিচ্ছি। নিউজ 24ও একটি প্রতিবেদন করেছে এই দুর্নীতি, অন্যায়, অনিয়মের উপরে। এছাড়া একাধিক পত্রিকায়ও এই বিষয়ে সংবাদ এসেছে, আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সেখান থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ করার জন্য রাষ্ট্রীয় অর্থায়নে 130 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেখানে ভুতুরে বিল দেখানো হয়েছে, খাবার বিল, এরপরে যারা এই জুলাই স্মৃতি জাদুঘরে কাজ করেছে তাদের পারিশ্রমিক, বিভিন্ন নামে বেনামে বিলের স্তূপ ধরানো হয়েছে সেখানে। এরপরে সাংবাদিকরা সেই শ্রমিকদের সাথে যারা কাজ করেছে, যেই রেস্টুরেন্ট থেকে বিল করা হয়েছে, যাদেরকে খাবারের কথা, খাওয়ানোর কথা বলে বিল করা হয়েছে, এই সবার সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেখানে। কিন্তু সেখানে উঠে এসেছে যে যারা কাজ করেছে জুলাই স্মৃতি জাদুঘরে তাদের অনেকেই
স্বেচ্ছা শ্রমিক হিসাবে, ভলান্টারি হিসাবে নিজের খেয়ে নিজের পরে এখানে কাজ করেছে জুলাইয়ের চেতনা ধারণ করে। অনেকে নিজের বাসা থেকে খেয়ে এসেছে, এখানে খাবারের ব্যবস্থা ছিল না, অথচ কোটি কোটি টাকার বিলের স্তূপ সেখানে, বিলের সমাহার সেখানে। আপনারা এই প্রতিবেদনগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এছাড়া একটা কমন প্রশ্ন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ করার জন্য কি কোনো জমিন কেনা হয়েছে, কোনো একটা ভবন বা বিল্ডিং নির্মাণ করা হয়েছে? কিছুই তো না। গণভবনে যা ছিল রেডিমেড পেয়েছে, সেখানেই জাস্ট রূপান্তর হয়েছে। তো তাতে 130 কোটি টাকা কেন লাগবে? এটা একটা কমন প্রশ্ন কিনা? তো দুর্নীতি, অন্যায়, অনিয়ম, লুটপাট, হরিলুট কতটুকু ঘটেছে ঘটেনি, আপনারা এই প্রতিবেদনগুলো দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি এটি নিয়ে আর আলোচনা বাড়ালাম না। এবার আসি লাস্ট প্রশ্নে, একদম এই প্রশ্ন দিয়েই কনক্লুশন টানবো। এই জুলাই স্মৃতি জাদুঘরের ভবিষ্যৎ কি, কতদিন টিকবে, এর স্থায়িত্ব কি? তো এই জুলাই স্মৃতি জাদুঘরের ভবিষ্যৎবাণী করতে হলে তার পূর্বে আমাদেরকে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎবাণী করা প্রয়োজন, যে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নিচ্ছে। এখন তো বাংলাদেশের রাজনৈতিক পাওয়ার জুলাই যোদ্ধাদের পক্ষের শক্তির হাতে। তো বাংলাদেশের রাজনৈতিক পাওয়ার যতদিন জুলাই যোদ্ধাদের পক্ষের শক্তির হাতে থাকছে, ততদিন এই জুলাই স্মৃতি জাদুঘর অটুট থাকছে, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে কোনোদিন কশ্চিনকালেও যদি, ভুল করেও যদি আওয়ামী লীগ কামব্যাক করতে পারে এবং আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে, তাহলে তখন এই জুলাই স্মৃতি জাদুঘরের কি হবে, জুলাই স্মৃতি জাদুঘর থাকবে কিনা, সেটা হলো বড় প্রশ্ন। তখন জুলাই স্মৃতি জাদুঘর থাকবে কি থাকবে না, আমি জাস্ট কিছু ঘটনার ক্লু দিচ্ছি, বাকিটা দর্শক শ্রোতা হিসাব আপনারা মিলিয়ে নিয়েন। এই জুলাই স্মৃতি জাদুঘরের পক্ষের শক্তি যারা যারা জুলাই স্মৃতি জাদুঘর বানিয়েছে, তারাই তো এই দেশে অসংখ্য জাদুঘর ভাঙচুর করার দৃষ্টান্ত স্থাপন করে রেখেছে। ধানমন্ডি 32-এর বাড়ি তারা ভাঙচুর করেছে না, ঘুরিয়ে দিয়েছে না? সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ছিল না? ছিল। দেশের বিভিন্ন বিভাগে, জেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের জাদুঘর তারা ভাঙচুর করেছে না? সেন্ট্রাল মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে যেটি, সেখানে আগুন লাগিয়েছে না? ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি জাদুঘর ছিল, সেটিকে তারা ভাঙচুর করেছে না, লুটপাট করেছে না? করেছে। তো তাদের হাত ধরেই জাদুঘর ভাঙচুর, লুটপাট, গুড়িয়ে দেওয়ার ইতিহাস তারা রচনা করেছে। তাহলে সেখানে 24-এর এই জুলাই স্মৃতি জাদুঘরের ভবিষ্যৎ কষ্টি পাথরে কিভাবে লিখে রাখি? 71-এর জাদুঘর, স্বাধীনতার জাদুঘর, মুক্তিযুদ্ধের জাদুঘর যদি ভাঙচুর করার ইতিহাস এই দেশে থাকে, তাহলে বাকিগুলোর নিশ্চয়তা কি দিয়ে দিবেন? আচ্ছা, এই জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে কি কি আছে? কিছু ভাস্কর্য আছে। তো এই জুলাই পক্ষের শক্তি ভাস্কর্য ভাঙচুর করেছে না, সেই দৃষ্টান্ত স্থাপন করেছে না? কোন ভাস্কর্য তারা ভেঙেছে? বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। স্বাধীনতার যুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য তারা ভেঙেছে। মুক্তিযুদ্ধ রিলেটেড অসংখ্য ভাস্কর্য তারা ভেঙেছে। তো জুলাই স্মৃতি জাদুঘরের ভাস্কর্য কি এমন পুত পবিত্র জিনিস দিয়ে বানিয়েছেন যে ওটা ভবিষ্যতে ভাঙচুর হবে না? এরপরে জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে সারি সারি দামি কবর রাখা হয়েছে, প্রতীকী কবর। তো এই জুলাই স্মৃতি, জুলাইয়ের পক্ষের শক্তি তৌহিদি জনতার নামে আপনারা আসল কবর খুঁড়ে লাশ উঠিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার দৃষ্টান্ত রেখেছেন না, ন্যাক্কারজনক বর্বরোচিত দৃষ্টান্ত। তো সেখানে এই দামি কবরের অস্তিত্ব কিভাবে, মানে কতদিন নিশ্চয়তা থাকবে? জাদুঘরে যে ইগুলো, সিম্বলগুলো, সিমটমগুলো, যে প্রমাণগুলো, এভিডেন্সগুলো রাখা হয় যে হারিয়ে যাতে না যায়। তো এই যে এত এত জাদুঘর আপনারা ভাঙচুর করেছেন, সেখানে 71-এর অনেক দৃশ্য আপনারা নষ্ট করেছেন না, অনেক স্মৃতি আপনারা নষ্ট করেছেন না? তাহলে 24-এর স্মৃতি অটুট থাকবে, সেটা ধরে নেন কি করে, ধরে নিব কি করে আমরা? তো এই জিনিসগুলোর দৃষ্টান্ত এই জুলাইয়ের পক্ষের শক্তিরাই কিন্তু স্থাপন করে রেখে গেছে। তাছাড়া আরেকটা পয়েন্ট বলি, যে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ করবেন, নতুন একটা জায়গায় নির্মাণ করতেন, নতুন করে কিছু সৃষ্টি করতেন।
ভবিষ্যতে আওয়ামী লীগ বা অন্য কেউ এসে যদি তার উপরে হামলা করত, সর্বমহল থেকে তার বিরুদ্ধে আমরা ভয়েস রেজ করতে পারতাম যে জুলাই জাদুঘর ওটা ওখানে থাকবে, জুলাই জাদুঘরের স্মৃতি ওখানে থাকবে, কেউ তাতে হাত দিতে পারবে না। ওখানে যাদের স্মৃতি রয়েছে তাদেরকে ফ্যাসিস্ট সরকার পুলিশ দিয়ে মেরেছে, নাকি এই যারা আন্দোলন করেছে, ম্যাটিকুলাস ডিজাইন করেছে, তারা ভাড়াটে শুটার দিয়ে করেছে, সেটা আদালতের বিষয়, সেটা ডিফারেন্ট বিষয়। কিন্তু মানুষ তো মারা গিয়েছে, মানুষের রক্ত তো ঝরেছে, মানুষ পঙ্গুত্ব তো হয়েছে, এই ঘটনা তো সত্যি। তো সেই ঘটনার স্মৃতি সম্বলিত একটা জাদুঘর থাকা আমরা চাই। তো সেই প্রতিবাদটুকু করার স্থানটা আপনারা রেখেছেন। এই যে মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরে এই জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ করা হলো, তো আপনারা নতুন করে নির্মাণ করতে পারলেন না কেন? একটা গণভবনকে কেন জুলাই স্মৃতি জাদুঘরে রূপ দিতে হলো? তো ভবিষ্যতে গণভবন যদি ফিরে আসতে চায়, তাহলে জুলাই স্মৃতি জাদুঘর আর ওখানে স্থান পাবে না। তো এই যে দুর্বলতাটা, এটা তো আপনারাই তৈরি করে রেখেছেন, নতুন করে কিছু সৃষ্টি করতে পারেননি। আর তাছাড়া এই গণভবনের যে হিস্ট্রি আমি শুরুতে বলেছি, এটা কিন্তু কখনোই এক কাজে ব্যবহার হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার হয়েছে। তো এটার সর্বশেষ ব্যবহৃত রূপ যে এই জুলাই স্মৃতি জাদুঘরেই আটকে থাকবে, এরও তো কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। ভবিষ্যতে গণভবন রূপেও ফিরে আসতে পারে, অন্য কোনো রাষ্ট্রীয় কাজেও এটা ফিরে আসতে পারে, বলা তো যায় না। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।